final stop, the ultimate solution. আসুন আজ মুঘল সাম্রাজ্যের ভেতরে ঢোকা যাক, তবে একটু অন্যভাবে। কোনো লম্বা ইতিহাস নয়, বরং কয়েকটি জরুরি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা এই বিশাল সাম্রাজ্যের উত্থান, তার শিখরে পৌঁছানো আর পতনের গল্পটা বুঝে নেব। চলুন শুরু করা যাক। ইতিহাসে না এমন কিছু মোড় আসে যা একটা দেশের বা বলা যায় একটা গোটা অঞ্চলের ভাগ্যই পুলুটা বদলে দেয়। আমরা আজ মুঘল আমলের ঠিক সেই রকমই কিছু নির্ণায়ক মুহূর্তের দিকে তাকাবো, যেখানে প্রত্যেকটা প্রশ্ন আসলে এক একটা ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। তো যে কোনো বড় গল্পের মতোই সাম্রাজ্যের গল্পটাও শুরু হয় এর গোড়া থেকে। চলুন সবার আগে দেখে নিই মুঘলদের সেই ভিত্তিটা কিভাবে তৈরি হয়েছিল আর তাদের শাসন ব্যবস্থার মূল চাবিকাঠিটাই বা কী ছিল। সালটা ছিল ১৫২৬। ভারতের ইতিহাসে এই বছরটা কিন্তু একটা নতুন অধ্যায়ের শুরু। কিন্তু কেন, ঠিক কী হয়েছিল সে বছর? প্রশ্নটা শুনলে মনে হবে আরে এই তো খুবই সোজা, কিন্তু এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ভারতে মুঘল শাসনের একেবারে গোড়ার কথা। এই একটা যুদ্ধই দিল্লির মসনদের ভবিষ্যৎ ঠিক করে দিয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। ১৫২৬ সাল, এই বছরই বাবর আর দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। আর এই একটা যুদ্ধ জিতেই বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তিটা গেঁথে ফেলেছিলেন। বলতে পারেন এখান থেকেই সব কিছুর শুরু। আচ্ছা, একটা এত বড় সাম্রাজ্য, তাকে এক সুতোয় বেঁধে রাখা তো আর চারটিখানি কথা নয়। তলোয়ার দিয়ে না হয় রাজ্য জয় করা গেল, কিন্তু দেশটা চালাবেন কি দিয়ে? তার জন্য তো কলম লাগে। তো মুঘলদের সেই কলমের ভাষাটা কি ছিল? সেটা ছিল ফার্সি। মানে মুঘল দরবারের কাজকর্ম থেকে শুরু করে যত সরকারি নথি, দলিল, দস্তাবেজ সব কিছুই চলত এই ফার্সি ভাষায়। বলা যায় এই ফার্সি ছিল সেই সুতো যা কাশ্মীর থেকে দাক্ষিণাত্য পর্যন্ত এত বড় একটা সাম্রাজ্যকে এক করে রেখেছিল। আচ্ছা, এবার আসা যাক মুঘল সাম্রাজ্যের এমন একটা পর্বে যার কথা না বললে মানে পুরো গল্পটাই ফিকে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি সম্রাট আকবরের সময়টা নিয়ে, মুঘলদের সেই স্বর্ণযুগ। দেখুন, আকবরের শাসন ব্যবস্থা নিয়ে তো অনেক কথাই বলা হয়, কিন্তু তার যে অর্থনৈতিক সংস্কার, সেটা ছিল এক কথায় যুগান্তরকারী। আর এই এত বড় একটা কাজের পেছনে কিন্তু একজন মানুষ ছিলেন। কে তিনি? তিনি হলেন রাজা টোডরমল। শুধু একজন রাজস্ব মন্ত্রী বললে কিন্তু ভুল হবে। উনি ছিলেন একজন সত্যিকারের সংস্কারক। তার চালু করা জাপ্তি বা দহশালা ব্যবস্থা, ওটা ছিল জমি থেকে খাজনা আদায়ের একটা সায়েন্টিফিক সিস্টেম, আর এটাই কিন্তু বহু বছর ধরে মুঘল অর্থনীতির মেরুদণ্ড হয়েছিল। আচ্ছা, এবার আরেকটা সাল ১৫৮২। আকবরের রাজত্বকালেরই আরও একটা মাইলস্টোন বলা যায়। এই বছরে আকবর এমন একটা পদক্ষেপ নিয়েছিলেন যা নিয়ে আজও ঐতিহাসিকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলে। ধর্ম নিয়ে আকবরের ভাবনাচিন্তা ছিল তার সময়ের থেকে অনেক এগিয়ে। সব ধর্মকে এক জায়গায় আনার একটা চেষ্টা করেছিলেন তিনি। সেই চেষ্টারই ফল ছিল দ্বীন-ই-ইলাহির। কিন্তু প্রশ্ন হল, কে এবং কবে এটা শুরু করেছিলেন? স্বয়ং সম্রাট আকবর। সালটা ছিল ১৫৮২। দেখুন, এটা কিন্তু ঠিক একটা নতুন ধর্ম ছিল না, বরং সব ধর্মের ভালো কথাগুলো নিয়ে একটা আধ্যাত্মিক পথ খোঁজার চেষ্টা ছিল, যা থেকে আকবরের উদার আর আধুনিক মানসিকতার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। মুঘলদের কথা হবে আর স্থাপত্যের কথা হবে না, তা তো হয় না। আর ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা, ওটা তো স্থাপত্যের একটা মহাকাব্য। কে বানিয়েছিলেন এই বিশাল গেটওয়েটা? এর কারিগরও আর কেউ নন, স্বয়ং সম্রাট আকবর। গুজরাট জয়ের স্মৃতিকে অমর করে রাখতেই ফতেপুর সিক্রিতে এই বিশাল দরজাটা তৈরি করা হয়েছিল। এটা শুধু একটা গেট নয়, এটা ছিল মুঘলদের শক্তির একটা বিরাট প্রতীক। যে কোনো গল্পের মতো উত্থানের পর একটা পতনও তো থাকে, তাই না? মুঘল সাম্রাজ্য এর বাইরে ছিল না। চলুন এবার সেই সময়ের দিকে তাকানো যাক যখন সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজতে শুরু করে দিয়েছিল। একবার পুরো জার্নিটা ভাবুন তো। ১৫২৬ শুরু, ১৫৮২ আকবরের আমলে একেবারে শিখরে। একটা লম্বা সফল যাত্রা, কিন্তু এর অনেক পরে, বিশেষ করে ১৭১৭ আর ১৭৩৯ মতো সালগুলোতে এমন কিছু ঘটনা ঘটল যা এই বিশাল সাম্রাজ্যের দেয়ালে বড় সড়র ফাটল ধরিয়ে দিল। যে কোনো সাম্রাজ্যের আসল শক্তি কি? তার অর্থনীতি, তাই তো?
কিন্তু কি হবে যদি সেই অর্থনীতির চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দেওয়া হয়? ঠিক এমনই একটা মারাত্মক ভুলের প্রশ্ন এটা। সালটা ছিল ১৭১৭। সম্রাট ফারুকশিয়ার ইংরেজদের বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার একটা ফরমান দেন, যাকে বলা হতো দস্তক। তখন হয়তো এটা একটা সামান্য বাণিজ্যিক সুবিধা বলে মনে হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী এই একটা সিদ্ধান্তই পরে ব্রিটিশদের ক্ষমতা বাড়াতে আর ভারতের অর্থনীতিকে শেষ করে দিতে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল। ভেতরটা যখন দুর্বল হয়ে যায় তখন তো বাইরের শক্তি এসে ঘা মারবেই, তাই না? মোগলদের বেলা তো ঠিক তাই হয়েছিল। পারস্যের শাসক নাদির শাহের আক্রমণটা ছিল মুঘলদের কফিনে শেষ পেরেক পোতার মতো। কার আমলে হয়েছিল এই ভয়ঙ্কর আক্রমণ? মোহাম্মদ শাহের আমলে। ইতিহাসে তাকে রঙিলা বাদশাহ বলা হয়। তার সেই দুর্বল শাসনের সুযোগ নিয়েই ১৭৩৯ সালে পারস্য থেকে নাদির শাহ এসে দিল্লি আক্রমণ করেন। ভাবুন, তিনি শুধু কোহিনূর হিরে আর ময়ূর সিংহাসনে লুট করেননি, মোগলদের যেটুকু সম্মান আর শক্তি বাকি ছিল সেটাও মাটিতে মিশিয়ে দিয়ে গেছিলেন। তো এতগুলো প্রশ্ন আর তার উত্তরের মধ্যে দিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। পুরো ছবিটা তাহলে কি দাঁড়ালো? ভিত্তিটা তৈরি হলো যুদ্ধের মাধ্যমে, পানিপথের যুদ্ধ। সাম্রাজ্য শিখরে পৌঁছল আকবরের অসাধারণ সব নীতি আর ভালো শাসনের হাত ধরে। আর পতনের কারণ হয়ে দাঁড়ালো অযোগ্য নেতৃত্ব আর বাইরের শক্তির আক্রমণ। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, পানিপথের যুদ্ধ, আকবরের সংস্কার, ফারুকশিয়ারের সেই ফরমান আর নাদির শাহের আক্রমণ, এগুলো কি শুধুই আলাদা আলাদা কিছু ঘটনা, নাকি একই গল্পের এক একটা পর্ব, একটা বিশাল মহাকাব্যের অংশ যা আমাদের দেখায় যে কিভাবে একটা সাম্রাজ্য তৈরি হয়, কিভাবে সে তার সেরা সময়ে পৌঁছায় আর তারপর সময়ের নিয়মে কিভাবে ভেঙে পড়ে? উত্তরটা হয়তো এই প্রশ্নগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে।